ভাগ্যের লেখা তুমি লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ৬। অরিনের মুখে শেষ কথাটা শোনার পর পুরো উঠান নিস্তব্ধ হয়ে গেল। তাহলে আমি আরোহীকে বিয়ে করতে রাজি আছি। কথাটা শুনে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আরোহী বিস্মিত চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে মাথা নেড়ে কাঁপা গলায় বলল, না, এটা কখনোই হতে পারে না। চারপাশের সবাই তার দিকে তাকাল। আরোহী চোখের পানি মুছে অরিনের দিকে তাকিয়ে আবার বলল, আপনি আমার জন্য যা করেছেন সেটাই অনেক। একজন সম্পূর্ণ অচেনা মানুষ হয়েও আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে নিরাপদে আমার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আমাকে সাহায্য করতে গিয়ে আপনার জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। তার কণ্ঠ আরও ভারী হয়ে এলো। আমার ভাগ্যে যা আছে আমি সেটাই মেনে নেব। সমাজ আমাকে যে শাস্তিই দিক আমি মাথা পেতে নেব, কিন্তু আমার জন্য আপনি নিজের জীবন নষ্ট করবেন না। দয়া করে এমন সিদ্ধান্ত নেবেন না। কথাগুলো বলেই আরোহী মাথা নিচু করে কাঁদতে লাগল। অরিন কয়েক মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনি একবারও নিজের কথা ভাবছেন না। আপনি শুধু আমার কথাই ভাবছেন। কিন্তু আমি চোখের সামনে একজন নির্দোষ মানুষের জীবন এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। সে একবার চারপাশের মানুষের দিকে তাকাল। তারপর আবার আরোহীর দিকে ফিরে বলল, আমি জানি আমরা কেউ কাউকে চিনি না। এই বিয়েটা আমাদের কারও ইচ্ছায় হচ্ছে না। কিন্তু যদি আমার একটা সিদ্ধান্ত আপনার সম্মান, আপনার ভবিষ্যৎ আর আপনার পরিবারের মাথা উঁচু করে বাঁচার কারণ হতে পারে, তাহলে আমি সেই দায়িত্ব থেকে পিছিয়ে যাব না। আরোহী কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, আর কথা বাড়িয়ে লাভ নেই, কাজীকে ডাকো। আরেকজন বলল, হ্যাঁ, এখনই আকদ পড়ানো হোক। কয়েক মিনিটের মধ্যেই এলাকার পরিচিত কাজী সাহেব এসে উপস্থিত হলেন। সবাইকে একটু শান্ত হতে বলে তিনি কাগজপত্র বের করলেন। তারপর অরিন ও আরোহীকে সামনে বসিয়ে বললেন, আচ্ছা বাবা, আগে কাবিনের টাকাটা ঠিক করা যাক। কত টাকা কাবিন লিখব? অরিন নির্বিকার গলায় বলল, আপনি যত ইচ্ছা লিখে দিন। কাজী সাহেব মৃদু হেসে মাথা নাড়লেন। না বাবা, এভাবে হয় না। কাবিনের পরিমাণ বরের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে হয়। তুমি যতটুকু দিতে সক্ষম ততটুকুই বলো। অরিন এক মুহূর্তও দেরি না করে বলল, ৫০ লাখ টাকা লিখুন। কথাটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। আরোহীও অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। ঠিক তখনই একজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোমার বাবার কি জমিদারি আছে নাকি? ৫০ লাখ টাকা কোথা থেকে দেবে? আরেকজন হেসে বলল, বড়লোকের মেয়ে দেখে মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। কাবিন লিখলেই তো আর টাকা দেওয়া যায় না। চারপাশে চাপা হাসির শব্দ ছড়িয়ে পড়ল। অরিন ধীরে ধীরে সবার দিকে তাকাল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল আত্মবিশ্বাস। আমার বাবার কি আছে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই কাবিনের টাকা আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী বলেছি। আমি যতটুকু বলেছি সেটা দেওয়ার ক্ষমতা আমার আছে। অরিনের দৃঢ় কণ্ঠ শুনে চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে গেল। কাজী সাহেব মৃদু মাথা নেড়ে কাবিননামায় লিখতে শুরু করলেন। কাজী কাবিননামায় ৫০ লাখ ১ টাকা দেনমোহর লিখে কলমটা নামিয়ে রাখলেন। তারপর মাথা তুলে অরিনের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমার পুরো নাম বলো। অরিন শান্ত গলায় উত্তর দিল, অরিন রায় চৌধুরী। কথাটা শুনেই মাহবুব মল্লিকের বুকটা হঠাৎ কেঁপে উঠল। তিনি বিস্মিত চোখে অরিনের দিকে তাকিয়ে রইলেন। রায় চৌধুরী নামটা যেন বহু বছর আগের চাপা পড়ে থাকা কিছু স্মৃতি আবার মনে করিয়ে দিল। পাশেই দাঁড়িয়ে থাকা রোকেয়া বেগমও চমকে উঠলেন। তিনি একবার মাহবুব মল্লিকের দিকে আর একবার অরিনের দিকে তাকালেন। দুজনের মনেই একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, তবে কি? পরক্ষণেই মাহবুব মল্লিক নিজের মনকে শক্ত করলেন। না, এমনও তো হতে পারে অন্য কোনো রায় চৌধুরী পরিবারের ছেলে। এখন এসব ভাবার সময় নয়। পরিস্থিতি এতটাই জটিল যে তিনি আর বিষয়টা নিয়ে কিছু বললেন না। রোকেয়া বেগমও নীরবে সবকিছু দেখলেন। মনের ভেতর হাজারো প্রশ্ন জমলেও এই মুহূর্তে সেগুলো প্রকাশ করার সুযোগ নেই। কাজী সাহেব এবার আরোহীর দিকে তাকিয়ে বললেন, মায়ের পুরো নাম বলো। আরোহী নিচু স্বরে বলল, আরোহী মেহরিন মল্লিক। সব তথ্য লিখে নেওয়ার পর কাজী সাহেব আবার অরিনের দিকে তাকালেন। তোমার বাবার নাম? অরিন বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আরমান রায় চৌধুরী।
নামটা শুনে এবার যেন মল্লিক বাড়ির সবার মাথায় বাজ পড়ল। মাহবুব মল্লিক হতবাক হয়ে গেলেন। রোকেয়া বেগম বিস্ময়ে মুখে হাত চাপা দিলেন। সাবিহা মল্লিকও অবিশ্বাসের দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে রইলেন। মাহবুব মল্লিকের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগল, তাহলে এ কি সত্যিই রায় চৌধুরী বাড়ির একমাত্র ছেলে? কিন্তু চারপাশে এত মানুষের ভিড়, এত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিনি আর কোনো কথা বললেন না। আজ যদি এই পরিস্থিতি না হতো তাহলে হয়তো কোনোদিনই মল্লিক পরিবারের মেয়ের বিয়ে রায় চৌধুরী পরিবারে দেওয়ার কথা তিনি ভাবতেন না। রোকেয়া বেগমও পুরনো শত্রুতার কথা মনে করলেন। কিন্তু আজ সেই প্রসঙ্গ তোলার মতো সময় নয়। যা হওয়ার তা যেন ভাগ্যই লিখে রেখেছে। সবাই নীরব হয়ে রইল। কাজী সাহেব কাবিননামার দিকে তাকিয়ে উচ্চস্বরে পড়তে শুরু করলেন। বর অরিন রায় চৌধুরী, পিতা আরমান রায় চৌধুরী এবং কনে আরোহী মেহরিন মল্লিকের মধ্যে ৫০ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন করা হচ্ছে। বর, আপনি কি এই বিয়েতে রাজি? অরিন দৃঢ় কণ্ঠে বলল, কবুল। কাজী সাহেব নিয়ম অনুযায়ী আরও ২ বার জিজ্ঞেস করলেন। অরিন প্রতিবারই স্পষ্ট কণ্ঠে বলল, কবুল। এরপর কাজী সাহেব আরোহীর দিকে তাকালেন। কনে, আপনি কি এই বিয়েতে রাজি? আরোহীর ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, কি হল? পালিয়ে যেতে তো খুব ভালোই লেগেছিল, এখন বিয়ে করতে এত সমস্যা কেন? আরেকজন যোগ করল, এই সব নষ্ট মেয়েরা এমনই হয়, যা করার আগে করে আর বিয়ের সময় এসে সতী সাজে। কথাগুলো শুনেই অরিনের চোখ রাগে লাল হয়ে উঠল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার দিকে তাকাল। লোকটা আর একটা কথাও বলতে পারল না। অন্যদিকে আরোহী চোখের পানি মুছে ধীরে ধীরে মাথা তুলল। একবার নিজের বাবা মা, দাদি আর অরিনের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কবুল। পুরো উঠান নিস্তব্ধ হয়ে গেল। আরোহীর মুখে কবুল শব্দটা উচ্চারিত হতেই চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলে উঠল, আলহামদুলিল্লাহ। আরেকজন বলল, যাক, আল্লাহ ওদের অবৈধ সম্পর্ককে বৈধ করে দিলেন। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, নষ্ট পথ থেকে এবার অন্তত পবিত্র সম্পর্কে বাঁধা পড়ল। মানুষগুলোর প্রতিটি কথা অরিনের বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছিল। সে খুব ভালো করেই জানে এসবের একটাও সত্য নয়। তবুও নিজের রাগটাকে শক্ত করে চেপে রাখল। এখন নয়, সময় হলে প্রত্যেকটা কথার জবাব সে দেবে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন লোক এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, তা বাবা, তুমি কি করো? দেখতে তো ভালোই, ভালো পরিবারের ছেলে মনে হচ্ছে, কিন্তু কাজকর্ম কি? আমাদের এলাকার মেয়েকে ঠিকমতো খাওয়াতে পড়াতে পারবে তো? নাকি বড়লোকের মেয়ে দেখে সম্পত্তির লোভে বিয়েটা করে ফেললে? কথাটা শেষ হতেই অরিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় লোকটার সামনে গিয়ে তার শার্টের কলার চেপে ধরল। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে বলল, অনেকক্ষণ ধরে আপনাদের সব অপমান আর বাজে কথা সহ্য করেছি, কিন্তু আর না। লোকটার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শুনে রাখুন, ওদের সম্পত্তির দিকে তাকানোর মতো মানুষ আমি নই। আমার স্ত্রীকে সম্মানের সঙ্গে রাখার মতো যথেষ্ট সামর্থ্য আমার নিজেরই আছে। একটু থেমে আরও দৃঢ় স্বরে বলল, আর একটা কথা মনে রাখবেন, আমি রায় চৌধুরী পরিবারের ছেলে। কারও দয়ার ওপর আমার জীবন চলে না। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। অরিন ধীরে ধীরে লোকটার কলার ছেড়ে দিয়ে চারদিকে তাকাল। তারপর বজ্রকণ্ঠে বলল, এখানে আর কোনো নাটক বাকি নেই। যার যার কাজ শেষ, সবাই নিজের বাড়িতে চলে যান। অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। অরিনের দৃঢ় কণ্ঠে অনেকেই চুপচাপ সরে যেতে শুরু করল, তবে কৌতূহলী কয়েকজন এখনও দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায়। অরিন আর সময় নষ্ট করল না। মোবাইল ফোন বের করে ড্রাইভারকে কল দিল। ফোন রিসিভ হতেই বলল, রহিম চাচা, আমার কালো মার্সিডিসটা নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসুন। ঠিকানাটা বলে ফোন কেটে দিল সে। অরিনের প্রতিটি আচরণ দেখে উপস্থিত মানুষের মুখে আবারও বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কেউ কেউ অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগল, ছেলেটা তাহলে সাধারণ কেউ নয়। কিছুক্ষণের মধ্যেই রহিম চাচা ব্ল্যাক মার্সিডিসটা নিয়ে মল্লিক বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামাল। মুহূর্তেই উপস্থিত সবাই যেন অবাক হয়ে গেল। যারা এতক্ষণ দাঁড়িয়ে নাটক দেখছিল
তাদের বেশিরভাগই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। অরিন আর এক মুহূর্তও দেরি করল না। কোনো কথা না বলে সে আরোহীর হাতটা ধরে গাড়ির দিকে হাঁটতে শুরু করল। ঠিক তখনই পেছন থেকে আরোহীর মা কাঁপা গলায় ডেকে উঠলেন, অরিন, দাঁড়াও, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? অরিন একবারও পেছনে ফিরল না। হাঁটতে হাঁটতেই শান্ত কণ্ঠে বলল, আপনাদের জানার দরকার নেই। আপনাদের মেয়ের সম্মান আজ সবার সামনে নিলামে উঠেছিল। আপনারা সেটা রক্ষা করতে পারেননি। আজ আমি সেই সম্মান নিজের নামে কিনে নিয়েছি। তাই আজ থেকে ওর জন্য আর চিন্তা করবেন না। ওকে নিয়ে কোনো প্রশ্নও করবেন না। আজ থেকেই ওকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। কথাগুলো বলেই অরিন আর থামল না। সে আরোহীকে নিয়ে গাড়ির কাছে গিয়ে সামনের সিটে বসিয়ে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসল। রহিম চাচা নীরবে গিয়ে পেছনের সিটে বসে পড়লেন। পরের মুহূর্তেই ব্ল্যাক মার্সিডিজটা ধীরে ধীরে মল্লিক বাড়ির গেট ছেড়ে বেরিয়ে গেল। গাড়িটা দূরে মিলিয়ে যেতে যেতে আরোহী শেষবারের মতো জানালার কাঁচ দিয়ে পেছনে তাকাল। দেখল তার বাবা, মা, দাদি আর ছোট ভাই ছলছল চোখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেউ আর একটা কথাও বলতে পারল না। শুধু নিঃশব্দে তাকিয়ে রইল দূরে চলে যাওয়া গাড়িটার দিকে। চলবে।